হ্যালো বন্ধুরা, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের ক্লাস শুরু হয়ে গেল। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছেন আপনাদের ধন্যবাদ, এবং যারা এখনো যুক্ত হননি আপনি একটু যুক্ত হবেন। যারা যুক্ত হয়েছেন এই লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিন, অথবা মেসেঞ্জারে জানিয়ে দিন যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা এখনো যুক্ত হয়নি তারা যেন দ্রুত যুক্ত হতে পারে। আজকে আমরা যেটা করব, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর প্রথম ক্লাস। আজকে যেহেতু আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর প্রথম ক্লাস, তো এই ক্লাসে আপনাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর বেসিকগুলো নিয়ে আগে আলোচনা করা হবে। তাই আপনারা যারা যুক্ত হয়ে গেছেন আপনারা একটু কমেন্ট করবেন আপনারা কেমন আছেন, এবং মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিন যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। তো এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছিলাম আপনাদের বালির এফএম নিয়ে। আশা করি আপনারা বালির এফএম অধ্যায়গুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা গ্রুপে আলোচনা করবেন বা মেসেজ দিবেন, নো প্রবলেম। আপনাদের জন্য গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। তো আপনারা যা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আপনাদের ধন্যবাদ, যেমন মানিক সরকার, তানজিনা ইয়াসমিন এবং আরো অনেকে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। ওকে, আলামিন পি কে যুক্ত হয়েছেন, সাজ্জাদ হোসেন যুক্ত হয়েছেন এবং আরো অনেকেই দেখা যাচ্ছে। ওকে, সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জিকরুল ইসলাম, তারপরে রঞ্জন পাল যুক্ত হয়েছেন। ওকে, সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো আজকে ক্লাসটা হবে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর প্রথম ক্লাস। আপনি একটু মেসেঞ্জারে জানিয়ে দিন যেন বাকি সবাই দ্রুত যুক্ত হতে পারে, এবং আপনারা কেমন আছেন সেই বিষয়ে একটু কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো। ওকে, এমডি সাইমন যুক্ত হয়ে গেছেন, নিউটন সেন যুক্ত হয়ে গেছেন। ওকে, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সাবজেক্টটা কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট, আবার বলা যায় খুব কঠিন একটা সাবজেক্ট। কারণ এটা বেসিক না বুঝলে, যারা বেসিক বুঝে না তাদের কাছে একটু কঠিন লাগে, আর যারা বেসিক বুঝে তাদের কাছে কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট। কিন্তু আপনাদের বেসিক সহকারে থেকে বুঝতে হবে যে কখন কেন কি হয়। সবকিছু মুখস্থ করলে কিন্তু হবে না, কারণ মুখস্থ করলে অনেক কিছু আপনি দেখবেন কিছুদিন পর পরে ভুলে যাবেন, তাই না? তাই আপনারা মুখস্থ করার পাশাপাশি বা মুখস্থ করার আগে বেসিকটা অন্তত বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি দেখতে পাচ্ছি তুমি তো অনেকজন যুক্ত হয়েছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি একটু পরে শুরু করব, কারণ সবাই যুক্ত হলে দেন এটা শুরু করলে ভালো। আগে ভাগে শুরু করলে যারা মিস করে তাদের জন্য একটু প্রবলেম হয় পরবর্তীতে বুঝতে। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেকগুলো কমেন্ট আসছে ইতিমধ্যে। রত্নেশ্বরায় কংগ্রেচুলেশন। ওকে, সাইফুল ইসলাম বলছেন ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আলামিন পিকে বলছেন ভালো ভাই। ওকে, নিউটন সেন্ট্রিয়ার বলছেন ভালো স্যার, আপনি কেমন আছেন? ওকে, আমিও ভালো আছি, আশা করি আর আপনারাও ভালো আছেন। আরও কয়েকজন কমেন্ট করেছেন, আমি সেটা একটু দেখি। ওকে, আচ্ছা, রত্নেশ্বর রায় বলছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল, ধন্যবাদ। তো আজকে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং এর নিয়ে আলোচনা করব, এবং তো প্রথমেই যে আমাদের যেগুলো জানতে হবে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। এগুলো যদি আপনারা অনেকেই জানেন, কিন্তু তারপরেও আপনাদের জন্য এটা আমি প্রিন্ট করেছি যেন এখানে আপনাদের সবাইকে দেখাইতে পারি যে কি কি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অন্তত এস্টিমেটিং এন্ড কস্টিং করার জন্য। বিশেষ করে এগুলো ভাইভের পাশাপাশি বিভিন্ন এমসিকিউ পরীক্ষা আপনাদের কাজে লাগবে। জাস্ট আমি একবার রিডিং আপনাদের জানিয়ে দিব, প্লাস বুঝিয়ে দিব যে কোনটা কেন আসে। তো এখানে লিখছি কি, এস্টিমেটিং এন্ড কস্টিং এর প্রাথমিক হিসাব নিকাশ, মানে প্রাথমিকভাবে আপনাকে যেগুলো একবারে জানতেই হবে, না জানলে আপনি অনেক পিছায় থাকবেন এস্টিমেটিং এন্ড কস্টিং এ। সেটা কি, যে 1 ঘনমিটার ইটের গাঁথনি কাজের প্রচলিত ইটের সংখ্যা কতটা? 410টি। এটা আমি দেখাই দেবো কিভাবে আসে, এগুলো আমি বিস্তারিত দেখাবো, কিন্তু জাস্ট আপনাদের এগুলো জানিয়ে রাখি যেন এগুলো আপনাদের মনে থাকে। আবার 1 ঘন ফুট, এটা কিন্তু প্রথমটা ঘনমিটারের জন্য 410টা, আবার বলছে 1 ঘনফুট ইটের গাঁথনির জন্য প্রচলিত ইটের প্রয়োজন 12টি। 1 ঘনমিটারে দেখুন এটা কি, এটা ম্যাট্রিক ইট। এটা কিন্তু একটু খেয়াল করবেন, একটা হচ্ছে ম্যাট্রিকের কথা বলছে, একটা হচ্ছে প্রচলিত কথা বলছে।
প্রচলিত ম্যাট্রিক আপনাকে মাঝে মাঝে কিন্তু আপনারা এইগুলো মনে থাকে না, আমি জাস্ট আপনাদের এইগুলো ধরে দেবো যেগুলো আপনারা মিস্টেক করেন বা যেগুলোর দিকে আপনারা খেয়াল করেন। আপনাদের যদি বলে যে 1 ঘনমিটার গাঁথনিতে কতগুলো ইট লাগে, অনেকে আপনার 500টা বলেন, অনেকে 400টা, কিন্তু যখন প্রচলিত ইটের কথা বলবে তখন আপনার 410টা হবে, যখন ম্যাট্রিক ইটের কথা বলবে তখন আপনার 500টা হবে। কেন? কারণ প্রচলিত ইটের সাইজ কতটুকু, 242 মিলিমিটার ইন্টু 114 মিলিমিটার ইন্টু 76 মিলিমিটার, এটা হচ্ছে প্রচলিত ইটের সাইজ। আর ম্যাট্রিক ইটের সাইজ কতটুকু, ম্যাট্রিক ইটের সাইজ হচ্ছে 190 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার, মানে সাইজে একটু কম বেশি আছে। এটা হচ্ছে প্রচলিত, এটা হচ্ছে ম্যাট্রিক। আর এখানে যে ইটের সংখ্যা, এটা হচ্ছে মশলা সহ ইটের সাইজ দিয়ে ক্যালকুলেশন করলে সাধারণত প্রচলিত ইটের জন্য 410টা এবং ম্যাট্রিক ইটের জন্য 412টা। আচ্ছা, এখন আমরা যদি 410টা থেকে 1 ঘনমিটারে লাগে 410টা, তো আমরা কিভাবে বুঝবো যে 1 ঘনফুটে 12টা লাগে? এটা যদি আমরা মুখস্থ না করি তাহলে কিভাবে বুঝবো? তো আমি এটাও আপনাদের দেখাচ্ছি, একটা পেজ নেই। হ্যাঁ, আচ্ছা, একটা একটা করে বুঝাই যে এখানে যে 410টা লাগে এটা কেন লাগে, কিভাবে লাগে, আমরা যদি ক্যালকুলেশন করি সেটা আমি কিভাবে পাবো, এটাও আপনাদের জানা দরকার। কারণ ভাইবা পরীক্ষা বিভিন্ন সময় কিন্তু আপনাদের এগুলো জিজ্ঞাসা করে যে আমরা জানি 1 ঘনমিটারে 410টা লাগে, কিন্তু কিভাবে, এটা কিভাবে বের করবো? তো দেখুন, আমরা 1 ঘনমিটার গাঁথনির জন্য ইটের সংখ্যা বের করবো। তো যে যতটুকু কাজ সেটা উপরে ডিভাইডেড বাই মশলা সহ একটা ইটের সাইজ, মশলা সহ ইটের সাইজ কি সহ, মশলা সহ, এটা তো মশলা ছাড়া, মশলা সহ ইটের সাইজ হচ্ছে 254 মিলিমিটার, প্রচলিতটা লিখতেছি, আর এটা কত 127 মিলিমিটার। আচ্ছা, এখানে 76 না, এখানে 70 হবে, এখানে 76 না, এখানে কত 70, কারণ মশলা সহ হচ্ছে আপনার 76 মিলিমিটার। এটা হচ্ছে মশলা ছাড়া, এটা হচ্ছে মশলা সহ। তো আপনি যখন কোনো গাঁথনি কাজের জন্য ইটের সংখ্যা বের করবেন, তো গাঁথনি কাজটা উপরে থাকবে, নিচে থাকবে ইটের সাইজ। তো আমরা যদি 1 ঘনমিটার জন্য বের করতেছি তাহলে 1 উপরে এবং নিচে ইটের সাইজ। তো এটা যেহেতু ঘনমিটার, মানে মিটার এককে এটা মিলিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে কতটুকু হবে, 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076। কেন? মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে একবারে ভাগ করে দিয়েছি, কারণ এখানে কাজের পরিমাণ বলছে 1 ঘনমিটার, তাই এগুলো সবগুলোকে মিটারে কনভার্ট করলাম। এটা ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন যে 1 ঘনমিটারের জন্য কতগুলো ইট লাগবে সেটা সাধারণত বের হয়ে যাবে। যেমন উপরে 1 ডিভাইডেড বাই 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, দেখুন কতটা আসবে, 407, 407.89। তো আমরা যখন ইটের গাঁথনি করি তখন কিছু পরিমাণ ইট আমাদের ভেঙে ফেলার লাগে, কিছু পরিমাণ ইট বাদ দিতে হয়, এই জন্য সাধারণত ধরা হয় 1 ঘনমিটারের জন্য 410টা। এটাকে একটু বাড়িয়ে ধরা হয়, কেন? কারণ কিছু পরিমাণ ইট তো অপচয় হয় সাইটে, তাই না? এই জন্য জাস্ট 1 ঘনমিটারের জন্য 410টা। তো এইটাই হচ্ছে, আপনি যদি কোনো পরীক্ষায় মাঝে মাঝে আপনাদের বিভিন্ন কোম্পানি পরীক্ষাতে এগুলো হরহামেশাই কোশ্চেন করে, বিভিন্ন কোম্পানি পরীক্ষায় ভাইভাগুলোতে এবং চাকরি ভাইভাগুলোতেও কিন্তু এগুলো কোশ্চেন করে। তো আপনি এটুকু জেনে রাখলেই হবে। এবং 1 ঘনমিটার যদি আমার 410টা লাগে, 410টি ইট, প্রচলিত ইট আর কি, আচ্ছা ইট, তাহলে আমাদের এখন যদি বলে 1 ফিট কিউবে কতটুকু লাগবে, 1 ফিট কিউবে, যেটা আমরা জানি কতটা, 12টি। এটা তো মুখস্থ করা, কিন্তু কিভাবে আসে সেটা আমরা দেখব। আমরা এই যে 410টাকে যদি আমরা 3.28 কিউব দিয়ে ভাগ দিই তাহলে এখানে চলে আসবে 11 পয়েন্ট সামথিং। তো আমি এটা বলে দিব যে কেন ভাগ দিব, ঠিক আছে? এটা মনে রাখার একটা সহজ উপায়, 3.28 কিউব, তাই দেখুন 11.61 আসবে, 11.61। এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় লিখি রাউন্ড ফিগারে তাহলে আসবে 12টি। এভাবেও কিন্তু আপনারা মনে রাখতে পারেন। আপনারা যদি একটা মনে রাখেন যে 1 ঘনমিটারে 410টি, এটা থেকে আপনি এটা পেয়ে যাবেন। তো কেন, কিভাবে এটা করা হয়, দেখুন, এটা যদি 1 ঘনমিটারে 410টা আসে, ঠিক আছে? এখন আমরা জানি কি 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। তো
তো যেহেতু আমি মিটারটাকে ফিটে কনভার্ট করব, মিটারে যে 410টা লাগে এটাকে থেকে যদি ফিটে কনভার্ট করতে চাই, যেহেতু 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট, তাহলে 410কে 3.28 এর উপর কিউব, কেন? কারণ মিটারের উপর কিউব আছে, তাই এটার উপর কিউব দিলে আমার এখানে চলে আসবে যে 1 ফিট কিউবে কতটা লাগে। এটা কিন্তু একটা থেকে আরেকটা কিভাবে বের করা যায় আপনারা এই সিস্টেমে বের করতে পারবেন, যদি আপনার কখনো মনে না থাকে, ঠিক আছে? এবং আপনারা আরেকটা সিস্টেমে বের করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা আগে বলি, যেহেতু আপনার যেগুলো 10 ঘনমিটার জন্য কতটুকু লাগে, তাহলে আপনারা এইভাবে করতে পারেন যে উপরে 10 দিয়ে, যেহেতু ঘনমিটার বলছে 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, এটা দিয়ে করলে চলে আসবে। অথবা আপনারা এটা করতে পারেন কি 10 ইন্টু 410, কারণ কি, কারণ 1 ঘনমিটার যখন আমরা 410টা জানি, 410টাই তখন 1 ঘনমিটার, তার 10 ঘনমিটার 10 ইন্টু 410 গুণ করলে এখানে 4100 চলে আসবে। ঠিক এখানে এরকম 4100 চলে আসবে। আপনি এটা দিয়েও করতে পারেন অথবা এটা দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে সাধারণত এটা দিয়ে করে, কেন? কারণ এটা শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়, আর এটা দিয়ে করলে একটু বড় ক্যালকুলেশন করতে হয়। কিন্তু আপনাদের কিন্তু ভাই এই সম্পর্কে কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে, বিভিন্ন জনের কাছে শুনে থাকবেন, তাদেরকে কিন্তু এগুলো জিজ্ঞাসা করে যে 1 ঘনমিটারে 410টা কিভাবে হয়, বা এক ফিট কিউবে 12টা কিভাবে হয়, কিভাবে আসে, এটা একটু দেখান। তো আমি যদি আপনাদের বেসিক থেকে বুঝাচ্ছি, তাই আমি আপনাদের সবগুলো বুঝিয়ে দিচ্ছি, যেন আপনাদের ভাইভাও কোনো প্রবলেম না হয়, ভাইভা ফেস করতেও যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। তো জাস্ট এটা দেখালাম। তো তারপরে যাই, যেহেতু আজকে প্রথম ক্লাস, একবার বেসিক সহকারে বুঝিয়ে দিব। তারপর ঠিক বলছে 1 ঘনমিটার ইটের গাঁথনির জন্য ম্যাট্রিক ইটের প্রয়োজন 500টি। সেটা কিভাবে আসে? এটা দেখুন, এটা কি মশলা ছাড়া ইটের মাপ। ম্যাট্রিক ইট মশলা ছাড়া, মশলা সহ কতটুকু হবে? 200 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার। এটা হচ্ছে মশলা সহ, এটা কতটুকু? এটা হচ্ছে 200 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার। ঠিক আপনি যদি ম্যাট্রিক ইটের জন্য বের করতে চান, তাহলে আপনি এইভাবে বের করতে পারবেন, এইভাবে বের করতে পারবেন। যদি বলে ম্যাট্রিক ইটের জন্য, যে ম্যাট্রিক ইটের ক্ষেত্রে যদি আপনাকে 1 ঘনমিটার জন্য বের করতে বলে, তাহলে 1 ডিভাইডেড বাই, এখানে যেহেতু 200 মিলিমিটার ছিল, 0.2 মিটার ইন্টু 0.1 ইন্টু 0.1, তাহলে দেখবেন যে 500টা আসে, 500টি। জাস্ট আপনারা এইভাবে বের করতে পারেন। আপনারা যখন একবার শিখবেন তখন কিন্তু এগুলো আর ভুলবেন না, আশা করি। আচ্ছা, একজন কমেন্ট করেছে, সেই কমেন্ট দেখি। তরুণ দাস, স্যার 2000 ইটের জন্য কাঁচা রাস্তায় কত টনি ট্রাক প্রয়োজন? এই টাইপের প্রশ্ন পড়ে, এটার একটু সমাধান দেবেন। আচ্ছা, এগুলোর আমরা সমাধান আসবো আজকে, যেহেতু প্রথম, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করবো এগুলো নিয়ে, যে আসলে 1 টনি ইকুয়াল টু কতটুকু, ঠিক আছে? ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, নো প্রবলেম। এগুলো যেহেতু মাঝে মাঝে এমসিকিউতে আসে, এগুলো নিয়েও জানার দরকার আছে। আবার বলছে 1 ঘনফুট ইটের গাঁথনির কাজে ম্যাট্রিক ইটের প্রয়োজন 14.28টি। এগুলো জাস্ট জানে রাখবেন। আবার বলছে 1 বর্গমিটার জায়গার জন্য 1 স্তর ফ্ল্যাট সলিং এর জন্য ইটের প্রয়োজন 31টি। ফ্ল্যাট সলিং কি? ফ্ল্যাট সলিং জাস্ট একটা ইটের পাশাপাশি আরেকটা ইট বসিয়ে যে সলিং করা হয়, আপনারা সাধারণত দেখবেন যে ঘরের যে মেঝে করে, মেঝেতে আগে ফ্ল্যাট সলিং করে মেঝের উপর প্লাস্টার করতো বা ঢালাই করতো, ঠিক আছে? কিন্তু এখন সাধারণত একবারে খোয়া দিয়ে ঢালাই দিয়ে দেয়। আবার বিভিন্ন কনস্ট্রাকশনে যখন আপনার ভিত্তি প্রথম স্থাপন করা হয়, তখন সেখানে সলিং করা হয়। সলিং করা মানে কি? একটা ইটের পাশে আরেকটা ইটকে বসানো, একটা ইট সলিং মানে একটা ইটের পাশে আরেকটা ইটকে বসানো, এটাকে বলে সলিং। তো সলিং এর জন্য দেখুন, সলিং এর সময় কিন্তু একটা ইটের উপর আরেকটা ইট থাকে না, একটা ইটের পাশে আরেকটা ইট থাকে। তো সলিং এর জন্য 31টা যে বের হলো, এটা কিভাবে, এটাও আমি আপনাদের দেখিয়ে দিই, এগুলো কাজে লাগবে। যেমন এক সলিং এর হিসাবটা হয় বর্গমিটারে, সলিং এর হিসাব হয় কি বর্গমিটারে। তো 1 মিটার সলিং এর জন্য ইটের পরিমাণটা কিভাবে বের করবেন? উপরে 1 থাকবে, যেহেতু আপনি 1 মিটার স্কয়ার বা বর্গমিটারের জন্য বের করবেন। আর নিচে ভাগ দিবেন কি দিয়ে? নিচে ভাগ দিবেন ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। তো দৈর্ঘ্য, মশলা সহ দৈর্ঘ্য কতটুকু? 0.254 ইন্টু প্রস্থ কতটুকু ইটের? 0.127।
এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 31টা আসবে। আচ্ছা, এখন কথা হলো এখানে দৈর্ঘ্য প্রস্থ ধরা হলো কেন? কারণ আপনি যখন এটা সলিং ব্যবহার করবেন তখন কি হবে, তখন দেখুন সলিং এর সময় আপনার প্রত্যেকখানি ইটের উচ্চতা ঠিক থাকবে, কিন্তু আপনি ইটটা বসাবেন হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর। তাই এখানে সলিং এর সময় শুধু ইটের দৈর্ঘ্য এবং প্রস্থটা ক্যালকুলেশন করলেই আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। এই জন্য সলিং এর কাজটা বর্গমিটারে হয়, সলিং এর কাজ কিন্তু ঘনমিটারে হয় না। যেহেতু বর্গমিটারে হয়, ঠিক সেই কারণেই আমাদের এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে এখানে ভাগ করতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সলিং এর কথা বলে দৈর্ঘ্য প্রস্থ, এবং যদি আপনাকে কোশ্চেন করে যে কেন আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনি বলবেন যে সলিং এর সময় একটা ইটকে আরেকটা ইটের পাশাপাশি বসানো হয়, একটা ইটকে আরেকটা ইটের উপরে বসানো হয় না। যেহেতু উপরে বসানো হয় না, তাহলে প্রত্যেকটা ইটের হাইট ফিক্সড থাকার কারণে এটা হিসাব না করলেও হয়। এর জন্য সলিং এর সময় আমরা শুধু বর্গমিটারে ক্যালকুলেশন করি, সলিং এর পরিমাণটা বর্গমিটারে ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারি। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন 1 বর্গ ফুটে 5 ইঞ্চি গাঁথনিতে কয়টি ইট লাগে? ক্যালকুলেশন 1 বর্গ ফুটে 5 ইঞ্চি গাঁথনিতে কতটি ইট লাগে। তো ঠিক আছে, আপনি হ্যাঁ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো যদি আমি এখন আলোচনা করি তাহলে তো আমি, আচ্ছা আপনার কোশ্চেনটা আমার মাথায় থাকলো, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আমি জাস্ট আগে বেসিকটা বুঝাই তারপরে। আচ্ছা, দেখি রাজু বলছেন আয়তন দেওয়া ঘনমিটারে কিন্তু সাইজ দেওয়া ইঞ্চিতে, তখন এটাও নিয়ে কথা বলবো, নো প্রবলেম। ভাইভাতে বলে 1 ঘনমিটার 410টা ইট লাগে, এটা কিভাবে বের করব? এটা মুখে কিভাবে বলবো? যদি মুখে বলতেন। হ্যাঁ, আপনারা যারা ভাইভে দিয়েছেন তারা সাধারণত ভাইভে ফেস করেছেন যে এই টাইপের কোশ্চেন বলে। তো মুখে কিভাবে বলবেন? মুখে আপনি জাস্ট যেটা বলছেন সেটাই, যে আমরা যদি 1 ঘনমিটারের জন্য ইটের সংখ্যা বের করি, তাহলে 1 ঘনমিটারকে আমরা ভাগ দিব ইটের মশলা সহ ইটের সাইজ দিয়ে। এটা বললে স্যার বুঝে যাবে যে আপনি বুঝেছেন। তারপরে যদি স্যার আপনার কাছে জানতে চায় যে তাহলে মশলা সহ ইটের সাইজটা কতটুকু, সেটা বলে দিবেন। যদি আপনাকে ভাইভাতে মুখে কোশ্চেন করে, এটা সাধারণত হরহামেশাই করে, তাই একটু ভালো করে শুনবেন, যে আপনাকে 1 ঘনমিটারের জন্য 410টা যে ইট লাগবে, এটা কিভাবে বের করবেন। তা আপনি বলবেন যেহেতু আমি 1 ঘনমিটারের জন্য ইটের সংখ্যা বের করব, তাহলে 1কে ভাগ দিব ইটের সাইজ দিয়ে, মশলা সহ ইটের যে সাইজ সেটা দিয়ে 1কে ভাগ দিলে যে সংখ্যাটা আসবে সেটা হবে 410। এভাবে বললেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, রাজু বলছেন আয়তন যদি ঘনমিটারে থাকে এবং সাইজ যদি ইঞ্চিতে থাকে তখন। আচ্ছা, আয়তন আপনার ঘনমিটারে থাকলে, সাইজ আপনি ইঞ্চিতে থাকলে আপনি সেটা ঘনমিটারে কনভার্ট করতে পারবেন। যেমন ইটের সাইজ কতটুকু, 9.5 ইঞ্চি, 9.5 4.5, 4.5 ইঞ্চি এবং 3.5 না 2.75 ইঞ্চি। এটা যদি দেওয়া থাকে, আপনাকে এটা ক্যালকুলেশন করে বের করতে হবে না, আপনি সোজাসুজি লিখে দিবেন। এইটা মানে আপনার কতটুকু, এটা মানে 242 মিলিমিটার ইন্টু 114 মিলিমিটার ইন্টু 76 মিলিমিটার। এটা থাকা মানে এটা থাকা মানেই এটা মিলিমিটার এটা। আর যদি আপনি এটাকে ক্যালকুলেশন করে কনভার্ট করতে চান, তাহলে আপনি ক্যালকুলেশন করে কনভার্ট করতে পারেন। যেমন 9.5 ইঞ্চি, আমরা কি জানি 1 ইঞ্চি ইকুয়াল টু 25.4 মিলিমিটার। এটা তাহলে মনে রাখবেন, 1 ইঞ্চি ইকুয়াল টু কতটুকু, 25.4 মিলিমিটার। তা 9.5 ইঞ্চিকে যদি আপনি মিলিমিটারে কনভার্ট করতে চান, তাহলে এখানে কি করবেন, 9.5 ইন্টু 25.4। দেখবেন যে এটার কাছাকাছি আসবে, একবারে মিলবে না কিন্তু কাছাকাছি আসবে, বুঝছেন, একবারে মিলবে না। যেমন আমি যদি এখানে 9.5 দিই, 9.5 ইন্টু 25.4, তাই দেখুন একবারে কাছাকাছি। দেখুন এখানে কতটুকু, 241.3 আসছে। আর আমরা এখানে লিখেছি কতটুকু, 42, মানে একবারে কাছাকাছি আসবে, 241.3 মিলিমিটার। আপনি যদি চান ইঞ্চিটাকে এইভাবে কনভার্ট করবেন, তাহলে এইভাবে কনভার্ট করতে পারেন। তাহলে আপনাকে জানা থাকা লাগবে যে 1 ইঞ্চি ইকুয়াল টু 25.4 মিলিমিটার। তো এইগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ আপনাকে যদি ক্যালকুলেশন বা ভাইভা পেঁচাতে চায়, তাহলে কিন্তু এগুলাই বলবে। ভাইভা তো এগুলা সবখানে কাজে লাগবে, বিশেষ করে আপনার যে কোনো কোম্পানিতে ভাইভা দিতে যান বা যেখানে ভাইভা দিতে চান, এগুলো আপনাকে বেসিক জিজ্ঞাসা করবেই। তো আমি সামনের দিকে আগাচ্ছি। তাই বলছে যে 1 বর্গমিটার সলিং এর জন্য চিকন বালুর প্রয়োজন 0.15 ঘনমিটার। এগুলো একটু মনে রাখবেন। 1 বর্গমিটারের জন্য 1 স্তর হেরিং বোন
হেরিংবোন বন্ড কথাটাও কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ, এটাও জিজ্ঞাসা করে। হেরিংবোন বন্ডের জন্য লাগবে কতটুকু? 52টি। এখন হেরিংবোন বন্ডের জন্য যে 52টা বের করবেন, এটা কিভাবে বের করবেন সেটাও আপনি দেখা দিচ্ছে। দেখুন, এখন যদি আপনি 1 ঘনমিটার জন্য না 1 বর্গমিটার হেরিংবোন বন্ডের জন্য বর্গমিটার হিসাব করা হয়, তাহলে উপরে 1 দিবেন এবং ভাগ দিবেন কি দিয়ে? হেরিংবোন বন্ডের জন্য আমার লাগবে প্রস্থ এবং উচ্চতা। প্রস্থ কতটুকু? 0.127 এবং হাইট কতটুকু? 0.076। এটা ক্যালকুলেশন করলে দেখবেন যে 51 সামথিং আসবে, 51.23 অথবা এরকম সামথিং। তার মানে আমাদের এখানে 52টি লিখব, 52টি। জাস্ট এটা তো আমরা এখানে প্রস্থ এবং উচ্চতা দিতে ভাগ দিব কেন? কারণ হেরিংবোন বন্ড ইটটা কেমন থাকে? হেরিংবোন বন্ড ইটটা এইভাবে বসানো থাকে। আমি যদি আপনার ক্যালকুলেটরটা দিয়ে দেখাই যে এইভাবে বসানো থাকে। আপনারা যারা শহরে থাকেন, শহরে দেখবেন যে হেরিংবোন বন্ডের কিন্তু অনেক রাস্তা পাবেন, ছোট ছোট রাস্তা, যেগুলা পাকা রাস্তা থেকে এইভাবে কোনো কোনো বসানো থাকে এবং ঠিক ফ্ল্যাট সোলিং এর মতোই, তবে এটা এইভাবে বসানো থাকে। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেছে, এটা এইখানে এটা হবে না, এটা হবে 0.254। কেন? কারণ এই যে এটা যখন থাকে তখন তো আপনার দৈর্ঘ্যটা নিচে থাকতেছে এবং এই যে উচ্চতাটা হয়ে যাচ্ছে প্রস্থ, আর যেটা প্রস্থ ছিল এটার প্রকৃত প্রস্থ সেটা হয়ে যাচ্ছে উচ্চতা। এই জন্য উচ্চতা তো ফিক্সড থাকবে, তাই উচ্চতা আমাদের ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে, এই জন্য আমাদের উচ্চতাটা লাগবে না, মানে প্রস্থটা লাগবে না, প্রস্থটা হয়ে যাবে উচ্চতা। হেরিংবোন বের করার সময় আপনাদের এটা করতে হবে 1/0.254 ইন্টু 0.076, তাহলে আপনার এটা অ্যান্সার চলে আসবে। আচ্ছা, অরূপ বলছেন যে আগে আজকের টপিকটা শেষ করে তারপর একটা সময় শুধু আজকের সাবজেক্ট রিলেটেড প্রশ্ন সলভ করলে কেমন হয়? না হলে ইন্টারাপ্ট করলে খেয়ে হারিয়ে যায়, ভেবে দেখবেন ব্যাপারটা। হ্যাঁ, আমি সেটাই বলি যে আপনাদের কিন্তু আগে কোশ্চেন করলে আমি যে ধারাবাহিকভাবে এগোচ্ছি সেটা কিন্তু একটু বিঘ্ন হবে। এই জন্য আপনারা যেটা করতে পারেন যে কোশ্চেনগুলো একবারে পরে, সবার পরে ক্লাস শেষ হলে তো আমি বলি সাধারণত যে আপনাদের কার কি কোশ্চেন আছে, তখন আপনাদের যার মনে যা যা কোশ্চেন আছে সেগুলো করতে পারবেন। আর এছাড়াও যেটা হতে পারে যে আমি প্রতিটা সাবজেক্ট শেষ হওয়ার পরে একটা ক্লাস শুধু রাখি কোশ্চেন সলভের জন্য। তো তারপরেও আপনি যদি আজকে ক্লাস শেষের পরেও যদি আপনি সব কোশ্চেনে আমি অ্যান্সার না দিই, বা আপনি যদি সব কোশ্চেন আপনার মাথায় না থাকে, তাহলে এই আমাদের এস্টিমেটিং কস্টিং শেষ হওয়ার পরে একদিন শুধু থাকবে কোশ্চেন সলভিং ক্লাস। ওই দিন আপনাদের যার যত কোশ্চেন থাকবে সবগুলো আপনি বলবেন, আমি আপনাদের সলভ করে দেবো। ঠিক আছে, তাই আমি যেভাবে এগিয়ে যেতে চাচ্ছি সেটা একটু দেখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর এখানে বলছে হেরিংবোন বন্ডের জন্য চিকন বলে এটা। আর ইটে গাঁথুনি কাজের জন্য শুকনো মশলার পরিমাণ, ইটে গাঁথুনি কাজের পরিমাণ থেকে আমরা শুকনো মশলার পরিমাণ বের করার জন্য আমাদের লাগবে 35%। 1 ঘনমিটার সিমেন্ট হচ্ছে 30 ব্যাগ। এটা আমরা এর সাথে একটু পড়ে যাই, কারণ এগুলো আপনারা পড়ে নিলেই হবে। ঠিক আছে, এগুলো আপনাদের অনেকে জানা আছে, তবে এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। 1 বর্গমিটার নিট সিমেন্ট ফিনিশিং এর জন্য সিমেন্টের প্রয়োজন 2.7 থেকে 3 কেজি। সিমেন্টের পাতলোর পরিমাণ সিমেন্টের ওজন্য 5%, অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি। 1 ঘনমিটার এমএস রডের ওজন 7,850 কেজি বা 78.50 কুইন্টাল। 1 ব্যাগ সিমেন্টের ওজন 50 কেজি এবং আয়তন এখানে দেওয়া আছে। এগুলো সাধারণত বিভিন্ন এমসিকিউ পরীক্ষা ভাইভাই থাকে, এগুলো একটু ভালো করে, মূলত এই শীটটা সম্পূর্ণটা আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তাই বলে 1 ব্যাগ হোয়াইট সিমেন্ট 40 কেজি। এই যে কখন বলবে যে কোন, মানে আপনাকে বলতে পারে যে 1 ব্যাগ সিমেন্টের ওজন কতটুকু, আপনি 50 কেজি বলবেন, তখন বলবেন যে কোন সিমেন্ট আছে যার ওজন হচ্ছে 1 ব্যাগ 40 কেজি, তখন সেটা কি হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্টের 1 ব্যাগ 40 কেজি, আর এমনিতে সাধারণ সিমেন্টগুলো 50 কেজি, এটা একটু মনে রাখবেন। আর এগুলো জাস্ট এখানে তো দেওয়া আছে, এগুলো আমি না বললেও হবে। মূলত এখানে সবগুলা আপনাদের মোটামুটি আছে, তারপর আমি অঙ্কগুলো করার সময় সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব, এখন আর না বলি। এটা আমি আপনাদের পিকচার সহ দিয়ে দিব এবং এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি অঙ্কে, কারণ কিছু অঙ্ক তো আপনাদের অবশ্যই করতে হবে। এবং আচ্ছা, আমি অঙ্কে যাচ্ছি এবং একবারে শুরু থেকে করাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, এবং অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে না, জাস্ট প্রথমে আপনাদের বুঝতে হবে। আচ্ছা, এর আগে আরো কিছু বেসিক কথাবার্তা আছে যেগুলো আপনাদের বলতে আপনাদের জন্য সুবিধা হবে, না বললে তো একটু প্রবলেম হবে।
আরও বেসিক কিছু কথাবার্তা আছে যেগুলো সাধারণত আমি বলে থাকি এবং এগুলো আপনার জন্য খুব কাজে লাগবে। যেমন কি অনুপাত নিয়ে, যেমন আপনাদের অনুপাত কখনো দেওয়া থাকে দুইটা 1:2, আবার কখনো দেওয়া থাকে 1:2:4, মানে কখনো অনুপাতের সংখ্যা দেওয়া থাকে দুটা, কখনো দেওয়া থাকে তিনটা। এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে যান, বা ম্যাক্সিমামেরই ঝামেলা হয় না, তবে কিছু সংখ্যক আছে যারা কনফিউশন হয় যে কখন আমাদের দুইটা অনুপাত দেওয়া থাকবে, কখন তিনটা। এই দুইটা অনুপাত দেওয়া থাকবে কখন, যখন আপনি এখানে শুধু কি সিমেন্ট এবং বালি মিক্সড করবেন, সিমেন্ট এবং বালি, তখন আপনার দুইটা অনুপাত দেওয়া থাকবে। যখন আপনি সিমেন্ট, বালি এবং খোয়া মিক্স করবেন, তখন আপনার তিনটা দেওয়া থাকবে। তো দুইটা আমাদের কখন কাজে লাগে? দুইটা কাজে লাগে যখন আপনি ইটে গাঁথনি করবেন, তখন যে মশলাটা তৈরি করা হয় তখন শুধু এখানে সিমেন্ট এবং বালি থাকে, তাই না? এই জন্য তখন দুইটা অনুপাত। আর যখন আপনি আবার কংক্রিটে ঢালাই দিবেন, তখন আপনার কি কি থাকে? সিমেন্ট, বালি, খোয়া থাকে। এই জন্য এখানে তিনটা অনুপাত। তো প্রথমেরটা কিসের জন্য? প্রথমেরটা হচ্ছে সিমেন্টের জন্য, তারপরটা বালির জন্য। যখন দুইটা থাকবে, প্রথমের অনুপাতটা সিমেন্ট, তারপরটা বালি। যখন তিনটা থাকবে, প্রথমটা সিমেন্ট, তারপরটা বালি, তারপরটা খোয়া। এই হচ্ছে অনুপাত, ঠিক আছে? দুইটা থাকবে কখন? যখন শুধু আপনি গাঁথনি কাজে মশলা ইউজ করবেন, তখন থাকবে দুইটা। যখন আপনি হচ্ছে এরকম ঢালাইয়ের কাজে মশলা ইউজ করবেন, মানে সেখানে আপনার সিমেন্ট, বালি, খোয়া থাকবে, তখন এরকম তিনটা থাকবে। আর এই যে ইটের কাজের পরিমাণকে আপনি যদি শুকনো আয়তনে কনভার্ট করতে চান, যে একটা ইটের কাজের আয়তনকে আমি শুকনো আয়তনে কনভার্ট করব, মনে করেন আপনার ইটের গাঁথনির কাজ আসলো 15 ইটের গাঁথনি কাজ, আপনি এটা আসলে ঘনমিটারে আনলেন, 15 ঘনমিটার আপনি ইটের গাঁথনি কাজ করেছেন। তো এখান থেকে আপনি মশলা পরিমাণ বের করবেন, তখন আপনি যে সাথে 0.35 গুণ করবেন, তাহলে আপনি শুকনো মশলার পরিমাণটা চলে আসবে। আর যখন আপনি কংক্রিটের ঢালাইয়ের কাজ করবেন, তখন আপনি কি করবেন? এখানে মনে করেন যে কংক্রিটের ঢালাইয়ের ক্ষেত্রে আপনার 20 ঘনমিটার হলো, যে 20 ঘনমিটার আপনাকে কংক্রিট ঢালাই করতে হবে। তখন এটা থেকে আপনি শুকনো আয়তন বের করার জন্য আপনাকে 1.5 গুণ করবেন। কি? কংক্রিটের কাজকে শুকনো আয়তনে কনভার্ট করার জন্য 1.5 গুণ করবেন, আর ইটের গাঁথনির কাজকে আপনার শুকনো মশলাতে কনভার্ট করার জন্য আপনাকে যেটা গুণ করতে হবে 0.35 গুণ করতে হবে, ঠিক আছে? তো জাস্ট এটা হচ্ছে মূলত একটু আপনাদের জানার দরকার, কারণ অনেকে আবার এগুলো ভুল করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে এটা কিসের জন্য? এটা শুধু ইটের গাঁথনি, আর ইটের গাঁথনি থেকে শুকনো মশলা কনভার্ট করতে হলে আপনাকে 0.35 দিয়ে গুণ করতে হবে। আবার যখন আপনি কংক্রিটকে আপনি শুকনো মশলা কনভার্ট করবেন, 1.5 গুণ করতে হবে। তো এটা কেন গুণ করতে হবে? এটা গুণ করার কারণ আছে। কারণ আপনি যখন এই আয়তনটা বের করবেন, একটা কাজের আয়তন, সেটা কিন্তু মশলাগুলো ভিজার পরে তার আয়তন কতটুকু সেটা বের হচ্ছে। কিন্তু আপনি বাজারে যখন মশলাটা কিনে আনবেন, সেটা কিন্তু ভিজা আকারে কিনে আনবেন না, আপনি আনবেন শুকনো আকারে কিনে। তো শুকনো আকারে কিনলে ভিজা আয়তনের থেকে একটু বেশি হয়। তো কংক্রিট ঢালার জন্য কতটুকু বেশি? সেটা হচ্ছে 1.5 গুণ। এবং ইটের গাঁথনি কাজের আয়তন থেকে আমি যদি বের করতে চাই, তাহলে 0.35 গুণ করা লাগবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। এটাও মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞাসা করে যে আমরা ভিজা আয়তন থেকে শুকনো আয়তনে কনভার্ট করার জন্য কংক্রিটের ক্ষেত্রে 1.5 দিয়ে গুণ করি কেন? তো এই ক্ষেত্রে আপনাদের উত্তর হবে, কারণ বাজারে আমরা যেসব উপাদানগুলো যখন কিনি, তখন সেগুলো শুকনো অবস্থায় কিনি, কিন্তু যখন আমরা একটা সার ঢালাই করে ফেলি, তখন সেটা কিন্তু ভিজা, মানে সেটা মিশ্রণ করে ঢালাই করা হয়, তাই সেটা ভিজা অবস্থায় থাকে। তো এই জন্য এই আয়তনটা ভিজা আয়তন, এটাকে আগে আমাদের শুকনোতে কনভার্ট করতে হয়। তো জাস্ট এটা, তাহলে আমরা প্রথমে চলে যাই একটা অঙ্কে, ঠিক আছে? ফার্স্ট আমি ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করতেছি, যেন আপনাদের পরবর্তী অঙ্কগুলো খুব দ্রুত হয় এবং বুঝতে পারেন। আমি সবার কথা বিবেচনা করে একবার প্রথম থেকে শুরু করতেছি, বেসিক ধাপ থেকে। আস্তে আস্তে আমরা অনেক কঠিন ধাপগুলো যাব এবং অনেক জিনিস জানতে পারবেন। এখানে বলেছে 1 ঘনমিটার ইটের গাঁথনির কাজ 1:4 অনুপাতে কি পরিমাণ মশলা লাগবে? 1 ঘনমিটারের কথা বলছে, যে 1 ঘনমিটার কথা কি পরিমাণ মশলা লাগবে। এখানে যদি আমরা সলিউশন করি, তাহলে দেখুন এই যে 1 ঘনমিটার ইটের গাঁথনি কাজ, মানে ইটের গাঁথনির পরিমাণটা কতটুকু? 1 ঘনমিটার। তো আমি কি বলছিলাম, যে ইটের গাঁথনিকে যদি আপনি মশলায় কনভার্ট করতে চান, তাহলে কি করতে হবে? অতএব আপনি লিখতে পারেন মশলার আয়তন, মশলার শুকনো আয়তন, শুকনো আয়তন। ইটের গাঁথনির কাজের আয়তন থেকে মশলার শুকনো আয়তন বের করতে হলো 1 ×
0.35, যেহেতু আমাকে এখানে 1 ঘনমিটার বলছে, তার মানে 1 ঘনমিটার, এই 1 কে আমি যদি 0.35 দিয়ে গুণ করি, তাহলে আমার এই গাঁথনি থেকে মশলা শুধু কতটুকু লাগবে, শুকনো মশলার আয়তনটা একবারে বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে 0.35 মিটার কিউব। তারপরে যেটা অনুপাত আছে 1:4, তার মানে কি প্রথমটা সিমেন্ট, তারপর একটা বালি, তারপর আমরা কি করবো, অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কতটুকু? অনুপাতের যোগফল হচ্ছে যে দুটো অনুপাত থাকবে তাদের যোগফল। তাহলে 1+4, এখানে আসবে কতটুকু, 5। তারপরে এখান থেকে আমাদের এখন বের করতে হবে, যেহেতু এখানে দুটো অনুপাত ছিল 1:4, তার মানে একটা সিমেন্ট একটা বালি। তো আমরা প্রথমে বের করবো সিমেন্ট। এখানে দেখুন বলছে যে মশলা লাগবে, কি পরিমাণ মশলা লাগবে, তার মানে এই মশলাটার ভিতর কি কি আছে, এই মশলাটার ভিতর সিমেন্ট এবং বালি আছে, তো তাদের সেই পরিমাণটা আমাদেরকে বের করতে বলছে। তাই আমরা সিমেন্ট বের করব, সিমেন্ট কতটুকু। জাস্ট এখানে টোটাল যে আয়তনটা 0.35, এটা হচ্ছে টোটাল আয়তন। এবং এটাকে কত ভাগে ভাগ করতে হবে, 5 ভাগে। যেহেতু অনুপাতের যোগফল 5, তাহলে 5 দিয়ে ভাগ করব, এর সাথে গুণ করব আমরা সিমেন্টের পরিমাণ কতটুকু। সিমেন্টের জন্য ছিল 1, তাহলে 1 দিয়ে এখানে গুণ করবেন, তাহলে দেখবেন এখানে কতটুকু আসবে, 0.35 ভাগ 5 ইন্টু 1। তাই এখানে যেটা আসবে সেটা আসবে কতটুকু, 0.07। এখানে কত আসবে, 0.07। এটা হচ্ছে ঘনমিটার আসলো। তার মানে এটা কিসের পরিমাণ আসলো, সিমেন্টের পরিমাণ আমার ঘনমিটারের কতটুকু সেটা আসলো। এখন এটাকে থেকে যদি আমি ব্যাগে কনভার্ট করতে যাই, সাধারণত সিমেন্ট আমরা বাজারে কিভাবে কিনি, ব্যাগে কিনি। তো এটাকে ব্যাগে কনভার্ট করতে হলে 30 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে 1 ঘনমিটার সিমেন্ট ইকুয়াল টু 30 ব্যাগ। তো আপনারা সিমেন্ট যখন বের করে দেখাবেন, অবশ্যই সেটা ব্যাগে বের করে দেখাবেন, আপনারা কখনো ঘনমিটারে রাখবেন না, ঠিক আছে? কারণ সিমেন্ট কিন্তু বাজারে আয়তনে কিনতে পাওয়া যায় না, ব্যাগে কিনতে পাওয়া যায়। তাহলে এর সাথে আপনি যদি 30 গুণ করেন, তাহলে আপনাদের কতটুকু আসবে, 2.1 ব্যাগ। 2.1 ব্যাগ আসবে সিমেন্ট। তাহলে তারপর হচ্ছে বালি কতটুকু, ঠিক তেমনই ভাবে 0.35 কে আপনি 5 দিয়ে ভাগ দিবেন, এবং বালির জন্য অনুপাত ছিল কতটুকু, 4। আসলে এখানে 1:4 দিয়ে বোঝাচ্ছে আমি যদি 1 ভাগ আয়তন দিয়ে যে 1 ভাগ সিমেন্ট ব্যবহার করি, আমাকে 4 ভাগ বালি ব্যবহার করতে হবে, এটাই মূলত আয়তন, ঠিক আছে? যেহেতু বালির ক্ষেত্রে 4 ছিল এখানে পয়েরটা, তাহলে 4 দিয়ে গুণ করবেন, 4 দিয়ে গুণ করলে বালির আয়তনটা চলে আসবে। আমি একবারে বেসিক থেকে বোঝাচ্ছি, কারণ যারা একটু দুর্বল আছেন তাদের জন্য এটা খুব উপকৃত হয়, এবং যেন কখনো না বুঝেন। তো আমি একবারে বেসিক থেকে বোঝাচ্ছি যেন আপনাদের কারো প্রবলেম না হয়, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের একবারে বেসিক থেকে বোঝাচ্ছি। এগুলো আসলে অনেকেই জানেন, বাট এইভাবে জানলে আপনাদের সুবিধা, কারণ ভাইভাতে কোশ্চেন করলে আপনারা একটু ভালো অ্যান্সার দিতে পারবেন। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আচ্ছা, এমডি কাউসার আলী বলছেন যে 2.1 ব্যাগ। হ্যাঁ, ঠিক আছে, আপনার কমেন্ট একবারে অ্যাকুরেট, ঠিক আছে। তো তারপরে অঙ্কটা আসে। এবার যাব 3টা অনুপাতে, 1:1.5:3 অনুপাতে 1 ঘনমিটার সিমেন্টে কংক্রিটের কাজে কি পরিমাণ সিমেন্ট, বালি, খোয়া বা ইট। এখানে একটু খেয়াল করবেন, মাঝে মাঝে এখানে খোয়ার কথা বলে, মাঝে মাঝে ইটের কথা বলে। তো আমাকে যখন যেটা বের করতে হবে, আমাকে তখন সেটা বের করে দিতে হবে, ঠিক আছে? আপনাকে যদি খোয়ার পরিমাণ বলে, আপনি যদি ইটের পরিমাণটা বের করেন, তাহলে এখানে আপনাকে চাইলে ভুল ধরতে পারে। আবার যদি বের করতে বলে যে ইট কতটুকু লাগবে, আপনি যদি খোয়ার আয়তনে বের করেন, তাহলে এখানে ভুল ধরতে পারে। তো যখন যেটা যাবে তখন সেটা বের করব। তো এখানে আমরা সলিউশন করি এটার। এখানে 3টা অনুপাত, তাই না? এবং কাজের আয়তন কতটুকু, এখানে বলছে কাজের আয়তন হচ্ছে 1 ঘনমিটার। যেহেতু 1 ঘনমিটার বলছে, তাহলে এটা থেকে শুকনো আয়তন বের করতে হবে। এটা কিসের জন্য, কংক্রিটের জন্য। আগেরটা ছিল ইটের গাঁথনি, এটা ছিল কংক্রিট। তাহলে কংক্রিটের ক্ষেত্রে শুকনো পরিমাণ, শুকনো আয়তন এখানে লিখতে পারেন, শুকনো আয়তন কি হবে, শুকনো আয়তন যেহেতু 1 ঘনমিটার আমাদের ভেজা আয়তন, তাহলে এই 1 ঘনমিটারের সাথে 1.5 গুণ করব,
কেন? কারণ এটা হচ্ছে কংক্রিট, আগেরটা ছিল কিন্তু ইটের গাঁথুনি। এগুলো একটু আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। এনামুল হক বলছেন ওকে, তার মানে আগের অঙ্কটা উনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে দেখুন কংক্রিটটাকে আপনি যদি শুকনো আয়তনে কনভার্ট করতে চান তাহলে 1.5 গুণ করতে হবে, তাহলে এটা টোটাল আসবে 1 × 1.5 মানে 1.5 ঘনমিটার। তার মানে এই যে কংক্রিটের আপনার 1 ঘনমিটার দিয়েছে, এটা ছিল ভেজা, আপনি এটা থেকে শুকনো আয়তন কনভার্ট করবেন। কেন? কারণ আপনি যে উপাদানগুলো ইউজ করবেন এগুলো কিন্তু আপনার বাজার থেকে যখন কিনবেন তখন এটা শুকনো উপাদান কিনবেন, আপনি কিন্তু ভেজা উপাদান কিনবেন না। এগুলো মাঝে মাঝে কোশ্চেন করে ভাইবা পরীক্ষায় যে কেন এগুলো করবেন, কেন করবেন না, তখন আপনাকে এইভাবে উত্তর দিতে হবে। তারপর যেটা করবেন অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অনুপাত কি কি আছে এখানে? 1 যোগ 1.5 যোগ 3, এই তিনটা যোগ করলে কতটুকু হবে? 3 দিয়ে 5, তার মানে 5.5। অনুপাতের যোগফল 5.5। তো এই যে অনুপাত এখানে দেওয়া আছে এটা দিয়ে কি বোঝাচ্ছে? 1:1.5:3। তার মানে বোঝাচ্ছে আপনি এখানে 1 ঘনমিটার যদি আপনি সিমেন্ট ব্যবহার করেন, আপনাকে সেই মিশ্রণে 1.5 ঘনমিটার বালু এবং 3 ঘনমিটার খোয়া ব্যবহার করতে হবে। আর এটা খেয়াল করবেন, এটা কিন্তু আয়তনের দিক থেকে, এই অনুপাতটা কিন্তু আয়তনের দিক থেকে, এটা কিন্তু আপনার ওজনের দিক থেকে না। এটা কিন্তু অনেক সময় ভালো করে খেয়াল করে না, তাই ভাইভাতে কোশ্চেন করলে পটাপট অ্যান্সার দিতে পারে না। যখন যদি বলে যে আপনি যে এখানে একটা অনুপাত লিখলেন, এটা কোন দিক থেকে অনুপাত, এটা কি ওজনের দিক থেকে অনুপাত নাকি আয়তনের দিক থেকে অনুপাত, তো আপনাদের অবশ্যই বলতে হবে যে আয়তনের দিক থেকে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভাইভাই বলে, ভাইভাই কিন্তু খুব যে একবারে মুখস্থ কোশ্চেন বা এরকম ধরে এরকমটা না, আপনাদের ছোট ছোট জিনিস পেঁচাবে যে এই অনুপাতটা কিসের জন্য দেওয়া, এই অনুপাতটা আয়তন থেকে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তো তাহলে প্রথমটা সিমেন্ট, তারপরটা বালি, তারপরটা খোয়া। তাহলে আমরা এখানে সিমেন্টের জন্য বের করি। সিমেন্টের জন্য যদি বের করি, টোটাল শুকনো আয়তন কতটুকু? 1.5 এবং অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব ইন্টু সিমেন্টের জন্য কি অনুপাত ছিল সেটা এখানে গুণ করব। আর আমরা যদি একবারে ব্যাগে কনভার্ট করতে চাই তাহলে এখানে একবারে 30 গুণ করব, কারণ আমরা জানি 1 ঘনমিটার ইকুয়াল টু 30 ব্যাগ। তাহলে আমাদের একবারে ব্যাগে কনভার্ট হয়ে যাবে। উপরে কতটুকু? 1.5 ডিভাইডেড বাই নিচে 5.5 ইন্টু 1 ইন্টু 30। তাহলে আমাদের একবারে ব্যাগে চলে আসবে যে কত ব্যাগ লাগবে। এখানে সাধারণত 8.18 ব্যাগ লাগবে। আপনি এটাকে একটু বাড়ায় লিখতে পারেন, কারণ বাজারে যেহেতু আপনি এরকম ব্যাগ পাবেন না, 8 পয়েন্ট সামথিং ব্যাগ পাবেন না, আপনাকে বাজার থেকে কিনতে হলে কিন্তু 9টা ব্যাগ কিনতে হবে, 9 ব্যাগ। তাই আপনি এখানে 9 ব্যাগ লিখতে পারেন, নো প্রবলেম। আবার যদি কেউ মনে করেন যে না আমি এখানে এটাতেই অ্যান্সার দিব, তাতেও কিন্তু আপনার ভুল ধরবে না। ঠিক আছে, তাতেও আপনারা ভুল ধরতে পারবেন না। তাই এগুলো নিয়ে কনফিউশনে থাকবে না। অনেকে আবার মনে করে এটা না দিলে মনে ভুল ধরবে, বা এটা দিলে ঠিক হবে, এরকম কিছু না। আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, দুইটাতে অ্যান্সার দিলেও সমস্যা নেই। তবে দুইটা একসাথে দেখাবেন না, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, সিমেন্ট গেল, তারপর আসে বালি। বালি কতটুকু? অনুপাতের পরিমাণ হচ্ছে 1.5 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল 5.5 এবং বালির অনুপাত কতটুকু ছিল? 1.5। বালিকে কিন্তু ব্যাগে নেওয়া হয় না, বালিকে ঠিক এই আয়তনেই হিসাব করা হয়, যেখানে কত ফিট বালি আছে বা কত ঘনমিটার বালি আছে। যেহেতু ঘনমিটারে বালিকে হিসাব করা হয়, তাহলে বালির ক্ষেত্রে ঘনমিটারই ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কতটুকু হবে? 1.5। জাস্ট এখানে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 0.409। 0.409 এটা কি? এটা আসলো ঘনমিটার। তাহলে এত ঘনমিটার বালি লাগবে। এবার যদি আসি খোয়া, মনে করেন যে আমাদের প্রথমে বের করতে বলছে খোয়ার জন্য কি করব? ঠিক উপরে টোটাল আয়তন, শুকনো আয়তন ডিভাইডেড বাই নিচে অনুপাতের যোগফল ইন্টু খোয়ার জন্য অনুপাত ছিল কতটুকু? 3। তাহলে এখানে আমাকে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে মূলত এখানে চলে আসবে। তো আমি এখানে জাস্ট এটা 3 করে দেব। তাহলে দেখুন কতটুকু আসে, 0.818 এত ঘনমিটার খোয়া লাগবে। যখন আপনাকে বের করতে বলবে যে কতটুকু খোয়া লাগবে, যদি আপনাকে খোয়ার কথা বলে তাহলে আপনি খোয়ার পরিমাণটা বের করবেন। আমি এখানে কিন্তু খোয়ার পরিমাণটা বের করে ফেলেছি যে
0.818 ঘনমিটার। কিন্তু আপনাকে যদি এখানে বলতো সিমেন্ট বালি ও ইটের পরিমাণ বের করুন, তাহলে আপনি ইটের পরিমাণটা বের করতে হবে। তো ইটের পরিমাণ বের করার জন্য আপনি চাইলে এখানে 300 দিয়ে গুণ করতে পারেন বা আপনি 320 দিয়ে গুণ করতে পারেন। আমাদের সাধারণত আপনাদের 1 ঘনমিটার খোয়ার জন্য লাগবে, আপনি যদি খোয়ার সাইজটা ছোট করেন, ছোট সাইজের খোয়া করেন, তাহলে 320টি ইট লাগবে। আবার আপনি যদি খোয়ার সাইজটা বড় করেন তাহলে 300টি ইট লাগবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে কোনটা কখন কি বললাম। আপনি যদি খোয়ার সাইজটা ছোট করেন, মনে করেন আপনি ঢালাই ক্ষেত্রে চিকন বা ছোট সাইজের খোয়া নেবেন, তখন আপনি কি করবেন, এখানে 1 ঘনমিটার জন্য 320টা দিয়ে গুণ করবেন। আবার আপনি যদি বড় সাইজের খোয়া করেন তো আপনি 300টা দিয়ে গুণ করবেন। তো অঙ্কে যেহেতু এত কিছু বলা থাকে না যে আপনি এখানে চিকন খোয়া ব্যবহার করবেন নাকি মোটা খোয়া, তাই আপনাকে অত কিছু চিন্তা করতে হবে না। আপনি জাস্ট 320 অথবা 300 যে কোনো একটা দিয়ে গুণ করলেই আপনার অ্যান্সারটা এখানে চলে আসবে। মনে করেন আমি এখানে ইউজ করলাম 300, কেন? কারণ মনে করেন আমি বড় সাইজের খোয়াটা ইউজ করেছি, তাহলে এর সাথে 300 গুণ করে দেবেন, তাহলে যেটা আসবে সেটা আপনার একটা সংখ্যা। এখানে সাধারণত 245.56 বা 446 দেখতে পারেন। এটা সাধারণত কত? 246 ইট। তার মানে আমি কি বললাম, আমি আপনাদের বললাম যে আপনাকে যদি খোয়া বের করতে বলে তাহলে আপনি এখানে খোয়া ঘনমিটারে বের করে অ্যান্সার দিয়ে দিবেন। আবার যদি আপনাকে বলে যে না খোয়া না বের করতে বলে ইটের সংখ্যা বের করতে বলে, তাহলে আপনি একবার ইটের সংখ্যাটা বের করে দিবেন। এইখানে কিন্তু আবার 410টা দিয়ে গুণ করবেন না, এটা কিন্তু খোয়ার জন্য, বুঝছেন? এটা একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এনামুল হক বলছেন স্যার যদি 3 ঘনমিটার বলে তাহলে 3 দিয়ে 1.5 কে গুণ করতে হবে। হ্যাঁ, যদি আপনাদের এখানে বলতো 1 ঘনমিটার না বলে 3 ঘনমিটার বলতো, তাহলে আপনি জাস্ট এখানে 3 দিতেন। কোথায়? এখানে 3 ইন্টু 1.5, এখানে আপনার যত ঘনমিটার বলবে সেটার সাথে 1.5 গুণ করতে হবে আপনাকে। আচ্ছা, এটা আপনারা যারা বসছেন একটু কমেন্ট করেন ওকে, যে বুঝেছি। আচ্ছা, এমডি অমিত সিরাজি বলছেন ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। দেখুন, আমি যেহেতু আপনাদের বোঝাচ্ছি, আপনাদের কোনো কোশ্চেনে আপনাদের ভিতরে চেপে রাখার কোনো দরকার নাই। যত ছোট কোশ্চেন হোক, যত মানে একবারে সিলি কোশ্চেন থাক, আপনারা কোশ্চেনটা করতে পারেন। আমি আপনাদের কোশ্চেনের সেই অ্যান্সারটা দেব। ঠিক আছে, কারণ আপনার ছোট ছোট কোশ্চেনে যদি আপনার ভিতর থেকে দূর না হয়, তাহলে কিন্তু আপনাদের অনেক সময় আপনারা প্রবলেম ফেস করবেন যে এটা তো জানলাম না, এটা কি হবে। রত্নেশ্বরা বলছেন সাধারণত ছোট খোয়া বেশিরভাগ ব্যবহার হয় দাদা। হ্যাঁ, সাধারণত ছোট খোয়া ব্যবহার হয়। তো আপনাকে যদি কোশ্চেনে বলা থাকে না, তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমরা তো জাস্ট অঙ্ক করতেছি, তাই না? আচ্ছা, সাইদ হোসেন বলছেন ওকে, সাইফুল ইসলাম বলছেন ওকে, মানেশ্বরকে বলছেন ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে জল ছাদের জন্য। ঠিক আছে, রত্নেশ্বর রায় কমেন্ট করেছে অনেক সুন্দর উপস্থাপনা হচ্ছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী অঙ্কটা হচ্ছে জল ছাদের জন্য। তো জল ছাদের জন্য আমি আপনাদের দেখাবো যে জল ছাদের জন্য কিভাবে হিসাব করে। এটা সাধারণত অনেকেই পারেন, বাট তারপরে আমি মনে হইলো যে এটা করলে আপনার জন্য ভালো হবে। দেখুন, আপনাকে যখন অনুপাত বলবে 7:2:2, 7:2:2, এই অনুপাতটা আপনাদের মুখস্থ থাকতে হবে জল ছাদের জন্য। জল ছাদের জন্য শুধুমাত্র একটা অনুপাতই ব্যবহার করা হয়। জল ছাদের জন্য একটা অনুপাতই ব্যবহার করা হয়। এই অনুপাতটা কতটুকু? 7:2:2, জল ছাদের জন্য একটা অনুপাত। তো এখানে 7:2 বলতে কি বোঝাচ্ছে? তার মানে এখানে তো বলা নাই যে কোনটা কি। জল ছাদের জন্য যে অনুপাতটা ব্যবহার হয়, প্রথমটা হচ্ছে খোয়া ইস্টু চুন ইস্টু সুরকি, এই অনুপাত হচ্ছে 7:2:2। মানে খোয়া যদি আমি 7 ভাগ দিই, তার সাথে চুন মিক্সড করব 2 ভাগ এবং সুরকি মিক্সড করব 2 ভাগ। আবার যদি এটাকে বলে এইভাবে যে সুরকি ইস্টু চুন ইস্টু খোয়া, তাহলে ঠিক এটাকে আপনি সামনে আনবেন 2:2:7। মানে সুরকির ভাগ থাকবে 2, চুনের জন্য থাকবে 2, খোয়ার জন্য 7। এটা কিন্তু এমসিকিউ তো মাঝে মাঝে আপনাদের পেঁচায়
ঠিক আছে। কখনো খোয়ার খোয়ার কথা প্রথমে বলে, যদি আপনাকে খোয়ার কথাটা প্রথমে বলে তাহলে 7কে আপনি প্রথমে বসাবেন, যদি আপনি খোয়ার কথাটা পরে বলে তাহলে 7কে পরে। ঠিক আছে, জল ছাদের জন্য এই অনুপাতটা একবারে ফিক্সড। আচ্ছা, আরো বলছেন ওয়াল এস্টিমেট ম্যাথগুলো কি করাবেন? হ্যাঁ, ওয়াল এস্টিমেট ম্যাথ আমি করাই দেবো, সমস্যা নেই। আপনারা ধাপে ধাপে দেখেন, এস্টিমেটিংটা শেষ হোক, তারপরে আপনাদের যেগুলো যদি কোনো কিছু বাদ পড়ে আপনারা তো কমেন্ট করবেন, সেটাও আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, মূলত চাকরি পরীক্ষা যেহেতু আমরা ফোকাস করতেছি, তো চাকরি পরীক্ষার জন্য যতগুলো দরকার সেই সবগুলোই আমি আপনাদের করানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখুন এখানে তাহলে ঠিক এখানে বলছে জল ছাদের জন্য কত 10 ঘনমিটার। তো এখানে আপনি যখন সলিউশন করবেন, তো আমি অনুপাতটা বুঝিয়ে দিলাম, আর বাকিটা ঠিক আগের অঙ্কের মতো করলেই হবে। যেহেতু এখানে 10 ঘনমিটার, তাহলে এখানে আপনি শুকনো আয়তন আনবেন, শুকনো আয়তন। শুকনো আয়তন কতটুকু হবে? যেহেতু এটা কংক্রিটের মতোই, তাহলে এখানে 10 × 1.5 গুণ করবেন, তাহলে এটা চলে আসবে 1.5। আচ্ছা, 1.5 না, এটা আসবে সাধারণত 15 ঘনমিটার। ঠিক আছে, 15 ঘনমিটার। এখন জল ছাদে এখানে কি কি ব্যবহার করা সেটা তো বলে দিলাম। চুন, সুরকি, খোয়া, খোয়া, চুন, সুরকি অথবা চুন, সুরকি, খোয়া, যেটাই লেখেন। তাহলে এখানে আমাদের কত অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল এখানে অনুপাত কত ছিল? 7 + 2 + 2, তাহলে 7 × 4 কতটুকু? 11 আসলো। তো ঠিক এখন আগের মতো আপনারা করতে পারেন। যেহেতু প্রথমে 7 ছিল, তার মানে প্রথমে আসবে খোয়ার পরিমাণ। খোয়া কতটুকু? টোটাল আয়তন হচ্ছে 15 এবং অনুপাতের যোগফল হচ্ছে 11। টোটাল আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হবে এবং এর সাথে গুণ করতে হবে আমাদের খোয়ার অনুপাত কতটুকু ছিল। যেহেতু খোয়া 7 ছিল, কারণ এখানে বলছে খোয়া হচ্ছে প্রথমে 7, 7 দিয়ে গুণ করলে এটা চলে আসবে খোয়ার পরিমাণটা। তাহলে 15/11 × 7, তাহলে ওখানের জন্য খোয়া লাগবে কতটুকু? 9.545 মিটার কিউব লাগবে খোয়া ওই জল ছাদের জন্য। এখন তারপরে খোয়ার উপরে কি চুন, চুন কতটুকু লাগবে? উপরে 15 / নিচে 11, এবং চুনের জন্য অনুপাত ছিল 2, তাহলে চুন এখানে 2 দিয়ে গুণ করলে চলে আসবে কতটুকু? 2.727 ঘনমিটার লাগবে চুন। আচ্ছা, খোয়া, চুন, সুরকি কতটুকু? 15 / 11। সুরকির অনুপাত 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে ঠিক এটার মতোই আসবে 2.727 ঘনমিটার। তার মানে একটা জল ছাদের জন্য আপনার এই পরিমাণ মালামাল লাগবে, যখন জল ছাদের আপনার আয়তন থাকবে কতটুকু? 10 ঘনমিটার। তো এটাকে তো বুঝেছেন মনে হয়, যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, আমি যদি কোথাও কোশ্চেন থাকে সেটা বোঝাবো। আশা করি এটা বুঝার কথা আপনাদের। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করতে পারবেন, নো প্রবলেম। তাহলে আমি পরের অঙ্কে যাই। ঠিক আছে, পরের অঙ্কে দেখুন, পরের অঙ্ক একবারে এই টাইপের অঙ্কগুলা মাঝে মধ্যে আপনি বিভিন্ন চাকরি পরীক্ষা পাবেন, এবং একজন অবশ্য কমেন্টও করেছিলেন যে এই ধরনের একটা অঙ্ক সলিউশন করে দিতে, মেবি গ্রুপে দিয়েছিলেন 2 দিন আগে। তো আমি বলেছিলাম যে এগুলো তো আমরা ধারাবাহিকভাবেই করাবো, নো প্রবলেম। এই টাইপের অঙ্কগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, তো এখানে কি বলছে? 10 ঘনমিটার আরসিসি কাজে 1:2:4 অনুপাতে 1% এমএস রড। কাউসার হচ্ছেন দাদা, কিছু অঙ্ক বই থেকে দাগিয়ে দেন। আচ্ছা, আমি পরে বলে দিব। আপনাদের কি সবার কাছে প্রযুক্তি বই আছে? যদি সবার কাছে প্রযুক্তি বই থাকে তাহলে সুবিধা হবে, আর যদি প্রযুক্তি বই না থাকে তাহলে তো একটু অসুবিধা হবে। যদি প্রযুক্তি বই থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কিছু অঙ্ক আপনাদের দাগিয়ে দিব। আর আমি মূলত এখানে যে অঙ্কগুলো করাচ্ছি এই টাইপের অঙ্ক আপনি সবগুলোই প্র্যাকটিস করতে পারেন, নো প্রবলেম। এই টাইপের অঙ্কগুলো আপনারা করতে পারবেন, এবং এই টাইপের অঙ্কগুলোই আপনারা
মূলত করবেন এই ধরনের অঙ্কগুলো। তো এই অঙ্কটা চলুন সমাধান করি। এখানে বলছে 10 ঘনমিটার RCC কাজে 1:2:4 অনুপাতে 1% MS রড ব্যবহার করা হয়েছে, সকল প্রকার নির্মাণ সামগ্রীর পরিমাণ বাইর করো। এখানে দেখুন 10 ঘনমিটার RCC কাজের জন্য 1:2:4 অনুপাতে আমাদের মালামাল ব্যবহার করেছে, এবং সেখানে যেহেতু এটা কি RCC কাজে সাধারণত রড থাকে, তো এখানে বলছে 1% রড ব্যবহার করা হয়েছে। তো রডের পার্সেন্টেজটা আমাকে এখানে বলে দিয়েছে, ঠিক আছে, রডের পার্সেন্টেজটা আমাকে বলে দিয়েছে। তো যেহেতু বলে দিয়েছে তাহলে আমাদের জন্য এটা করাটা সুবিধা হবে, তাই না? তাহলে আমাকে আগে এখানে বলছে 10 ঘনমিটার, তাহলে এখানে আমরা সলিউশন করব। 10 ঘনমিটার যেটা আয়তন, এটা কোন আয়তন? এটা হচ্ছে ভেজা আয়তন। তাহলে এটাকে প্রথমে শুকনো আয়তন বের করতে হবে। শুকনো আয়তন, প্রথমে আমাদের শুকনো আয়তন বের করতে হবে। তো শুকনো আয়তন কিভাবে বের করবো? জাস্ট এখানে ঠিক আগের মতোই 10 × 1.5, তাই এখানে কত আসবে? 15 ঘনমিটার। রায়হান হাসান অবি বলছেন লাইনকে ব্যাগে আনতে হবে না। আচ্ছা স্যার, 640 দিয়ে গুণ করতে হবে না, লাইমকে ব্যাগে না আনলেও হয়। সাধারণত লাইম বাজারে কিন্তু খোলাও পাওয়া যায়, ঠিক আছে। লাইম যেহেতু মানুষ খুব একটা কিনে না, এটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন খোলাও বিক্রি করে লাইম সাধারণত, তো সেটা ব্যাগে না আনলেও হবে। তো এটা শুকনো আয়তন আসলো এটা। তো এখন আমরা ঠিক আগের মতোই এটা করবো, অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কতটুকু? যেহেতু এখানে 1:2:4 বলছে, তাহলে 1 + 2 + 4, তাহলে 4 × 2 = 6, ওকে 7। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি কিসের প্রথমে আসবে। যেহেতু অনুপাত বলছে, এখানে প্রথমে সিমেন্ট আসবে। এগুলো তো আপনারা করছেন, তাই না? এগুলো আপনারা অলরেডি বুঝে গেছেন, এগুলো তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। 15 / অনুপাতের যোগফল × 1 × যেহেতু ঘনমিটারে বলছে, তাই এখানে 30 দিয়ে গুণ করবো। তাই 30 দিয়ে গুণ করে ব্যাগে চলে আসবে। তো এটা আপনারা ক্যালকুলেশন করে কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সাইফুল ইসলাম স্বাধীন বলছেন যে প্রযুক্তির 1.8 ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথগুলো প্রযুক্তিতে আছে, আপনারা দেখলেই বুঝবেন। তাহলে সিমেন্ট, এখানে বালি, এগুলো একটু আপনারা এখন ক্যালকুলেশন করে কমেন্ট করুন। ঠিক উপরে 15, নিচে 7, এবং বালির জন্য এখানে অনুপাত ছিল 2, তাহলে 2 দিয়ে গুণ করবো। এবং খোয়া, উপরে 15, নিচে 7, এবং খোয়ার জন্য অনুপাত ছিল 4, জাস্ট এটা গুণ করলেই হবে। কিন্তু এই অঙ্কে যেটা আপনাদের বোঝানোর জন্য মূলত আমি এই অঙ্কটা আজকে এখানে তুলেছি, সেটা হচ্ছে রডের পার্সেন্টেজটা কিভাবে বের করবেন। রডে যে বলছে যে 1% রড ব্যবহার করা হয়েছে। তো রডের পার্সেন্টেজ যদি আপনি বের করতে চান, তাহলে আপনি এখানে লিখবেন রডের পরিমাণ 1% রড। এটা কার ক্ষেত্রে 1%? এটা কিন্তু আপনাদের এখানে যেটা আছে আয়তন, সেটার জন্য 1%। আচ্ছা, কাউসার আলী বলছেন যেটা সিমেন্টে আসবে 65.28 ব্যাগ। আচ্ছা, আপনারা দেখবেন যে ক্যালকুলেশন ঠিক থাকে, তাহলে এইটাই অ্যান্সার, 65.28 ব্যাগ, ঠিক আছে, এইটাই অ্যান্সার। তাহলে বালি কতটুকু লাগবে? আচ্ছা, রুবেল খান বলছেন 64.28 ব্যাগ। আচ্ছা, একজন 65 বলছেন, একজন 64 বলছেন। আমি জানি না কোনটা হবে, মেবি যার আপনি একটু ঠিক করে ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশনে ভুল করলে তো আপনাদেরই ভুল, এবং এটা ক্যালকুলেশনটা একটু ভালো করে করার চেষ্টা করবেন, ঠিক আছে। দুইজন দুটা ক্যালকুলেশন করেছেন, আমি জানি না এখানে কোনটা হবে। রডের পরিমাণটা কিভাবে বের করবেন? রডের পরিমাণটা আপনাকে বের করতে হবে ভেজা আয়তনের সাপেক্ষে। এই যে রড বলছে 1%, এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে ভেজা আয়তনের সাপেক্ষে। আচ্ছা, আলামিন পিক বলছেন 64.28 হবে, তার মানে এটা 65 মানে 64, ওকে। তাই রডের পরিমাণটা দেখুন, এটা একটু খেয়াল করুন, এটা মূলত অনেকে ভুল করে।
যে রডের যে 1% বলা আছে এটা কার সাপেক্ষে, এটা কি 10 ঘনমিটারের জন্য নাকি 15 ঘনমিটারের জন্য? রডের যে পার্সেন্টেজ এটা কিন্তু ভেজা ভেজা আয়তনের ক্ষেত্রে, এটা কিন্তু শুকনো আয়তনের ক্ষেত্রে না। অনেকে আবার 15 সাথে ক্যালকুলেশন করে দিবেন, এই 15 সাথে ক্যালকুলেশন করে দিলে আপনার ভুল হবে। রডের যে পার্সেন্টেজটা থাকবে সেটা হবে ভেজা আয়তনের সাথে। তাহলে আমরা যে রডের পরিমাণটা লিখলাম কিভাবে ক্যালকুলেশন করব? যেহেতু বলছে 1%, তা কত টাকার 1%? 10 ঘনমিটার এর 1% মানে 1/100। 1% মানে কি 1/100। এর সাথে রডের একক ওজন যদি গুণ করি, আচ্ছা আগে এইটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে 0.1 ঘনমিটার আসবে। এত ঘনমিটার রড 10 ইন্টু 1/100, এটা ক্যালকুলেশন করলে 0.1 ঘনমিটার রড। এখন রডকে তো সাধারণত আমরা কেজিতে কিনি, যে কত কেজি আমাদের রড লাগবে, তাই না? তো এই ঘনমিটার থেকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই, তাহলে 7850 দিয়ে গুণ করলেই সাধারণত কেজিতে আসবে। তাহলে কত কেজি হবে? 785 কেজি। এটা ক্যালকুলেশন করলে এত কেজি রড লাগবে। তার মানে এই 10 ঘনমিটার আরসিসি কাজের জন্য আমাদের যে রড লাগবে 7850। তো অনেকে কোশ্চেন করবেন এখানে আমি 785 কেজি রড লাগবে। তো অনেকে যেটা কোশ্চেন করবেন যে 7850 এখানে গুণ করলাম কেন? কারণ আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম প্রথমের দিক দিয়ে, যে রডের একক ওজন, তার মানে 1 ঘনমিটার রডের ওজন কতটুকু? 7850 কেজি। 1 ঘনমিটার রডের ওজন 7850 কেজি। যেহেতু এখানে রডের ঘনমিটার বের হয়ে গেছে, যে রডের আয়তন কতটুকু, তাই এর সাথে আমরা যদি এটা গুণ করি, তাই এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে, যে কত কেজি রড লাগবে। আচ্ছা, কাউসার আলী বলছেন যে লিখতে ভুল করছি, 750 কেজি। কাউসার বলছেন যে রডের একক ওজন 7850 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, রডের একক ওজন কতটুকু? 7800 কেজি, 7850 কেজি পার মিটার কিউব। তো এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি না? আপনার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা করতে পারেন। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই অঙ্কের জন্য, তাহলে কোশ্চেনটা করতে পারেন। এমডি রাকিবুল হাসান বলছেন ওকে। তো আজকে আমি আপনাদের যেগুলো দেখালাম সবগুলাই শুধু আপনাদের সিমেন্টের কিভাবে ক্যালকুলেশন করবেন, সিমেন্ট এবং রডের পার্সেন্টেজ পর্যন্ত দেখালাম। ঠিক আছে, সিমেন্ট এবং রডের পার্সেন্টেজ পর্যন্ত দেখালাম। তো আজকে এই পর্যন্তই থাক, তাই না? আমি যেগুলো দেখাইলাম এগুলো আপনার বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। আমরা নেক্সট দিন আরও নতুন অঙ্ক করব, এবং নেক্সট দিনে আমরা রডের পরিমাণ প্লাস বিভিন্ন ধরনের অঙ্কগুলো করব, যেমন আপনাদের সিঁড়ি কীভাবে ক্যালকুলেশন করে, প্লাস এর সাথে সোকওয়াল, সোকপিট, এবং তারপর এস্টিমেটিং কস্টিং, আবার পুকুরের অঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে একটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তাই না? ভুল কি হয়েছে একটু দেখি তো। একজন কমেন্ট করলেন যে এটা কি ঠিক আছে কিনা, দেখি আমি। না, ক্যালকুলেশন তো ঠিকই আছে, এটা ক্যালকুলেশনগুলো তো এটাই আসে, তাই ভুল তো হয়নি, তাই না? ইঞ্জিনিয়ার এনামুল ইসলাম সোহেল বলছেন যে 1 ইন্টু 7850, তখন 7850 হবে। কিন্তু সেটা কিভাবে? এখানে তো আপনার 10 ঘনমিটার বলা আছে, তাই না? 10 ঘনমিটার হলে কি হবে? 10 ইন্টু এটার 1%, 1% মানে কি 1/100। 1% বলতে বোঝাচ্ছে 1/100। তো এটা আপনি এখানে ক্যালকুলেশন করে দেখেন, 10 ইন্টু 1/100, তাহলে এখানে কতটুকু আসে? 0.1। 0.1 এর সাথে রডের একক ওজন গুণ করলে 785 কেজি আসবে। তো এটাই অ্যান্সার। মেবি আপনার ভুল হয়েছে, আপনি একটু ভালো করে দেখবেন। ঠিক আছে।
আচ্ছা, মানিক সরকার বলছেন এক সেফটি স্টিলের ওজন কতটুকু? এক সেফটি স্টিলের ওজন হচ্ছে 490 পাউন্ড। 1 CFT স্টিলের জন্য কতটুকু লাগবে? 490 পাউন্ড। এক সেফটি স্টিলের ওজন মানে আমি যদি FPS পদ্ধতিতে হিসাব করি তাহলে এক সেফটির জন্য 490 পাউন্ড। তো ঠিক আছে। আচ্ছা, রঞ্জন পাল বলছেন 10 ফিট কিউব হলে কি হবে? 10 ফিট কিউব, আচ্ছা 10 ফিট কিউব হলে যেটা যেটা কি হবে, সবকিছু একই থাকবে। 10 ফিট কিউবের জন্য সবকিছু একই থাকবে, শুধু আপনার 30-এর জায়গায় গুণ করবেন 0.8। কারণ আপনারা যেটা মনে রাখবেন যে 1 ফিট কিউব সিমেন্ট ইকুয়াল টু 0.8 ব্যাগ। একটা ভালো কোশ্চেন করেছেন রঞ্জন পাল, যে যদি আমাদের এখানে 10 মিটার কিউব না বলে 10 ফিট কিউব বলে, তখন আমাদের কোথায় কোথায় চেঞ্জ হবে? সবকিছু একই থাকবে। এখানে মিটার কিউব অথবা ফিট কিউব যেটাই বলুক, আপনার এখানে গুণ হবে 1.5। এখানে মিটার অথবা ফিটের কোনো প্রবলেম নাই, শুধু একখানে চেঞ্জ হবে যে এখানে 1 ঘন মিটার জন্য 30 ব্যাগ লাগে, ঠিক 1 ঘন ফিটের জন্য 0.8 ব্যাগ লাগে। তো আপনি যদি ফিটের অঙ্ক করেন তাহলে 30-এর জায়গায় 0.8 দিবেন শুধু, ঠিক আছে? আর বাকিগুলো সব একই থাকবে। সাইফুল ইসলাম স্বাধীন বলছেন RCC বিমের ক্লিয়ার স্প্যানের দৈর্ঘ্যের সাথে ম্যাটার সমাধান করে দেন। হ্যাঁ, আমি ওইটা নেক্সট ক্লাসে আপনাদের সমাধান করে দেবো, আজকে আর বেশি করাচ্ছি না, কারণ বেশি করালে যারা নতুন আছেন তাদের জন্য অনেক চাপ হয়ে যাবে। যেটা ক্লিয়ার স্প্যানের অঙ্ক সেটা আমি অলরেডি তুলে রেখেছি, আমি জানি যে কোনগুলো আপনাদের প্রবলেম হবে, সেগুলো আমার কাছে অলরেডি তোলা আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের সলভ করে দেবো, ঠিক আছে? এনামুল হক বলছেন স্যার এস্টিমেট পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসে সবগুলো করাবেন। হ্যাঁ, যেহেতু আমি আপনাদের PDF আকারে অঙ্কগুলো করাচ্ছি, তার মানে আমি সব টাইপের অঙ্কই এখানে প্রিন্ট করে আপনাদের করাবো। এটা আমার টার্গেট, যে আপনাদের যেন কোনো টাইপের অঙ্ক মিস না হয়, অন্তত সব টাইপের অঙ্ক যেন আপনারা করতে পারেন। রঞ্জন পাল বলছেন ওকে, থ্যাঙ্কস দাদা, ওকে, ধন্যবাদ। কাউসার আহমেদ হিবুল বলছেন দাদা ব্যাগে না চাইলে যদি ব্যাগে না দেখায় তবে কি সমস্যা হবে? সমস্যা কিছুটা হবে, কারণ সিমেন্ট সাধারণত আপনাদের ব্যাগেই কিনতে হয়, তাই ব্যাগে আপনাদের চাবে না, এখানে কিন্তু বলে দিবে না যে সিমেন্টের পরিমাণটা ব্যাগে বের করুন, কিন্তু আপনাকে ব্যাগেই বের করতে হবে, কারণ সিমেন্ট যেহেতু বাজারে ব্যাগে কিনতে পাওয়া যায়। আর বালি এবং খোয়া এগুলো তো বাজারে ব্যাগে কিনি না আমরা, বালি এবং খোয়া বাজার থেকে কিনলেও এটা ঘনমিটারে বা ঘনফিটে কিনি, তাই এটা এইভাবে আমাদের বের করতে হবে। রুবেল খান বলছে রিটেনিং ওয়ালের ম্যাথ করাবেন? হ্যাঁ, অবশ্যই রিটেনিং ওয়ালের ম্যাথ তো করাবোই, কারণ এখান থেকেও মাঝে মাঝে আসে। রিটেনিং ওয়ালের ম্যাথ তো অবশ্যই করাবো। তো আপনাদের সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা শুধু দেখেন আমি এস্টিমেটিং কোশ্চেনটা আপনাদের কিভাবে শেষ করতেছি, এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু অঙ্ক আরও করতে ইচ্ছা হয় বা মনে হয় যে না এগুলো অঙ্ক করতে হবে, তো সেগুলো কমেন্ট করলে আমি সেটাও করাবো। আমার মাথায় অলরেডি আছে যে কি কি অঙ্ক আপনাদের করাতে হবে এবং কোন টাইপের অঙ্কগুলো আপনাদের সমস্যা হবে, এবং সেগুলো সবকিছু আমার মাথায় সেট আপ করা আছে। তো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের অতিরিক্ত চিন্তা না করলেও হবে। আচ্ছা, সাইফুল ইসলাম স্বাধীন বলছেন যে 1 বর্গ ফুট 5 ইঞ্চি ইটের গাঁথুনি। আচ্ছা ঠিক আছে, এটা তো মিস্টেক হয়ে গেছে, এটা আমি তাহলে করে দিই। সাইফুল ইসলাম স্বাধীন যেটা বলেছিলাম, প্রথমে কমেন্ট করেছিলাম, আমি বলছিলাম যে অঙ্কগুলো করার সাথে সাথে আপনার প্রশ্নটার অ্যান্সার পাবেন। তো এগুলো অঙ্ক করার সাথে সাথে অবশ্য অনেকে বুঝে গেছেন, তারপরে এই অঙ্কটা করে দিচ্ছে কি 1 বর্গ ফুটে 5 ইঞ্চি ইটের গাঁথুনিতে কতটি ইট লাগবে। কি বলছেন যে 1 ফিট স্কোয়ার এর 5 ইঞ্চি গাঁথুনিতে কতটি ইট লাগবে, তাই তো? কতটি ইট লাগবে 1 ফিট স্কোয়ার 5 ইঞ্চি। এটাকে আপনি দুইভাবে করতে পারেন, চাইলে এটাকে কি ইটের কাজটাকে আপনি ঘন ফিটে কনভার্ট করতে পারেন, যে কাজের আয়তন ভি ইকুয়াল টু ঘন ফিটে কনভার্ট করতে পারেন। যেমন 1 ইন্টু এটা যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 1 বর্গ ফিট, আর এখানে দেওয়া আছে পুরুত্ব, তাহলে আয়তন ইকুয়াল টু কি ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, তাহলে 5 ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করি 5/12, তাহলে আচ্ছা 12 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে আপনার অলরেডি চলে আসবে যে আপনার কত ঘন ফিট গাঁথনি, 1 ইন্টু 5/12। তাহলে দেখুন এখানে আমার আসছে 0.42 লিখতে পারি আমরা, 0.42 ফিট কিউব, 0.42, তার মানে ইটের যে গাঁথনি কাজ সেটার পরিমাণ হচ্ছে 0.42
ফিট কিউব। তো এখান থেকে আমরা চাইলে এখন ইটের সংখ্যা বের করতে পারি। এখানে যদি আমরা একবার গুণ করে দিই কতটুকু 12, তাহলে একবার ইটের সংখ্যা চলে আসবে। কারণ আমি প্রথমেই আপনাদের দেখাইলাম যে 1 ঘনফিট ইটের গাঁথনের জন্য 12টা ইট লাগে। তো এটার সাথে যদি আমি 12 গুণ করে দিই তাহলে দেখুন 5টা, এই জন্য 5টি। সাধারণত এই জন্যই বলে যে 5 ইঞ্চি ওয়ালের জন্য 5 ইঞ্চি ওয়ালের জন্য প্রতি ঘনফিটে 5টা লাগে এবং 10 ইঞ্চি গাঁথনির জন্য প্রতি ঘনফিটে 10টা লাগে। দেখুন আমরা কিন্তু এটা বের করে ফেলেছি অলরেডি। এটা কিন্তু ভাইভা পরীক্ষায় কোশ্চেন করে, ভাইভা পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাইভায় আপনার কোশ্চেন করে যে 5 ইঞ্চি গাঁথনিতে প্রতি বর্গফিটের জন্য কয়টা ইট লাগে, 5টা। আর 10 ইঞ্চি গাঁথনিতে ঠিক এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন, সেটা আসবে 10টি। 10 ইঞ্চি ওয়ালের জন্য প্রতি বর্গফিটে লাগে 10টি ইট, 5 ইঞ্চির জন্য প্রতি বর্গফিটে লাগে 5টি ইট। এটা কিন্তু ভাইবার কোশ্চেন, এটা সাধারণত ভাইবার জিজ্ঞাসা করে। তো এগুলো নিয়ে আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনাদের জন্য দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি যেভাবে আপনাদের বুঝাচ্ছি এভাবে বুঝলে দেখবেন যে আপনাদের জন্য ভাইবার জন্য একবারে ক্লিয়ার হয়ে যাবে। ভাইবার টাইপেতে আপনাদের যখন কোনো কিছু প্যাঁচাবে তখন আপনারা আশা করবো সেই প্যাচগুলো রিকভার করতে পারবেন বা আপনারা নিজেই সেই প্যাচগুলো অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে? তো সাইফুল ইসলাম স্বাধীন বলছেন ধন্যবাদ স্যার, তার মানে তিনি এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এটা সলিউশন করলাম। তো এরকম ছোটখাটো কোশ্চেন আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, তবে এটা ক্লাসের শেষে করলে আমি অবশ্যই আপনাদের সমাধান করে দেবো। ঠিক আছে? তার কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, অথবা আপনার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সবগুলো ক্লাস নেওয়া হয়ে যাওয়ার পর আমি ভাবছি যে একটা সলিউশন ক্লাস রাখবো, সেখানে আপনাদের যার যে সকল কোশ্চেন থাকবে সেটা আপনারা কোশ্চেন করবেন যদি আপনাদের সলিউশন ক্লাস লাগে। আর যদি মনে করে যে না সলিউশন ক্লাস লাগবে না, আপনি যা করেছেন এটাতে সব বুঝে গেছে, কারণ প্রতিদিন তো আপনাদের কোশ্চেনগুলোর সমাধান দেওয়াই হয়, তাহলে সলিউশন ক্লাস নেব না। আর আপনাদের প্রতিটা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে পরে আপনাদের জন্য একটা পরীক্ষা থাকবে। যেমন বালির এফএম অলরেডি শেষ হয়ে গেছে, যেহেতু বালির এফএম শুধুমাত্র একটা অধ্যায়, তাই বালির এফএম এর জন্য আলাদা করে কোনো পরীক্ষা নিচ্ছি না। কিন্তু আপনাদের যখন এস্টিমেটিং কস্টিং শেষ হয়ে যাবে তখন বালির এফএম প্লাস এস্টিমেটিং কস্টিং এই দুইটা সাবজেক্ট একত্রে করে একটা পরীক্ষা হবে। ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। ওকে, ঠিক আছে, বাই বাই।